এটা হচ্ছে মানে কোর্স হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন, কিন্তু চ্যাপ্টার 3 এখানে বই আছে। বইয়ে আর কি রেফারেন্স যে বুকটা আছে ওইটা ফলো করলে হবে, সেটার চ্যাপ্টার 3। আপাতত তোমরা বই পড়তে পারো, কিন্তু ক্লাসে মনোযোগ হইলেই হবে বা এগুলো বুঝলেই হবে আর কি। তো চ্যাপ্টার 3 তে আছে ইনফরমেশন গ্যাদারিং, যে কিভাবে একটা সিস্টেমকে আমি বিল্ড আপ করব, তার জন্য ইনফরমেশন গ্যাদার করা যায় বা কি কি টাইপের ইনফরমেশন দরকার হইতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইনফরমেশনটা আমি কিভাবে কালেক্ট করব, এই প্রসেসটা হচ্ছে এই চ্যাপ্টারের সারমর্ম। তো আমাদের এখানে লার্নিং গোল হবে যে স্ট্র্যাটেজি টু গ্যাদার ইনফরমেশন ফর কম্পিউটারাইজেশন। আমার ইনফরমেশনটা গ্যাদার করার যে স্ট্র্যাটেজি আছে সেইটা আমরা শিখব। তারপর হচ্ছে ইনফরমেশনটা গুলো কোন কোন সোর্স থেকে আসে, ভেরিয়াস সোর্সেস অফ ইনফরমেশন, সেইটা দেখব। তারপর হচ্ছে আমি ইনফরমেশন গ্যাদার করতে চাই, কিন্তু কি কি মেথোডোলজি আছে ইনফরমেশন সার্চ করার জন্য, ওকে, সেইগুলো দেখব। তারপর ইনফরমেশন গ্যাদার করার জন্য ইন্টারভিউ এবং কোশ্চেনারি নামে একটা মেথড আছে, ওই ইন্টারভিউ টেকনিকটা দেখব, যে কিভাবে ইন্টারভিউর মাধ্যমে একটা সিস্টেমের ইনফরমেশন কালেক্ট করা যায়। লাইক ইন্টারভিউইং টেকনিক্স টু গ্যাদার ইনফরমেশন ফ্রম লাইন ম্যানেজার টু টপ ম্যানেজার। আমরা যদি ফার্স্ট একটা স্লাইড, প্রথম একটা স্লাইড পড়াইছিলাম ফিজিক্যাল ক্লাসে, যে আমরা দেখতাম যে একদম লো ম্যানেজারের উপরে মিড লেভেল ম্যানেজমেন্ট থাকে, তার উপরে টপ লেভেল ম্যানেজমেন্ট থাকে, একটা পিরামিড শেপ ছিল না? যারা ফিজিক্যাল ক্লাস করছে একটু মনে করে ট্রাই করবা, বা চ্যাপ্টার 1 দেখলেই হবে। ওকে, একটু মনে করে ট্রাই করো। ড্যাফোডিলের যে উদাহরণ দিলাম আমি, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ। সো আমরা দেখবো যে লাইন ম্যানেজার থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট থেকে কিভাবে ইনফরমেশন আমি ইন্টারভিউর থ্রুতে কালেক্ট করতে পারি সেটাও দেখবো। আর হচ্ছে ইনফরমেশন গুলোকে কিভাবে আমি ফর্মুলেটিং করতে পারি, যে কালেক্ট করার পর তাদের কিভাবে আমি অর্গানাইজ করতে পারি, যে ইনফরমেশনের উপর ভিত্তি করে কি কি রিকোয়ারমেন্ট আমার দরকার, এগুলো কিভাবে অ্যানালাইজ করতে পারি। আচ্ছা, এটা এই কয়টাই ছিল আর কি এই চ্যাপ্টারের গোল। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে ইনফরমেশন গ্যাদারিং স্ট্র্যাটেজির ভিতর কি কি পড়ে যায়, যে আইডেন্টিফাই দ্য ইনফরমেশন সোর্সেস। আমার যে ডোমেইনের ইনফরমেশনটা লাগবে, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার সোর্স কি কি হইতে পারে। ওকে, আমি যদি তোমাদের বলি যে আহ, তুমি আসলে সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কালেক্ট করো, যেখানে আর কি এইরকম ডেটা থাকবে যে একটা পোস্টে কে কি ধরনের কমেন্ট করছে, কেউ পজিটিভ কমেন্ট করতে পারে, কেউ নেগেটিভ কমেন্ট করতে পারে, আবার কেউ হচ্ছে নিউট্রাল থাকতে পারে, সে ভালোও বলতেছে না খারাপও বলতেছে না। তো তোমাকে যদি আমি বলি এই ইনফরমেশন কালেক্ট করো, তখন তোমার মাথায় কি চিন্তা আসবে, যে আমাকে যেহেতু কমেন্ট কালেকশন করতে হবে, সো আই ক্যান ফলো দ্য সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলোর কমেন্ট কালেক্ট করবো না? সো কোন ইনফরমেশন তোমার লাগতেছে তার উপর ডিপেন্ড করে সোর্সটাকে আইডেন্টিফাই করা। ওকে, তারপর দেখো যে আমি এখন সোর্সটাকে আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমি কি করব, যে যে সোর্সগুলোকে আইডেন্টিফাইড করছি সেখান থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করব সেই মেথডটাকে এভলভ করা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি ইনফরমেশন এখন পেয়ে গেলাম, জাস্ট অর্গানাইজেশনের জন্য এখন ইনফরমেশনাল একটা মডেল দাঁড় করানো বলতে বিভিন্ন অর্গানাইজেশনে ইনফরমেশন কালেকশন প্রসিডিউর ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন উদাহরণ বলি, ধরো তুমি কোনো রিসার্চের কাজের জন্য ইনফরমেশন দরকার 2000 লোকের। ওকে, তুমি কি দিন মজুরকে গুগল ফর্ম দিলে হবে বলো? যে পড়ালেখা জানে না তাকে গুগল ফর্ম দিলে যে এটা ফিল আপ করে দাও, আমার ইনফরমেশন দরকার, তাইলে কি হবে? না স্যার। হবে না। কিন্তু তুমি তাদেরকে দিবা যারা পড়ালেখা জানে বা ওই ফিল্ডে আছে।
লাইক আমার স্টুডেন্ট কত ঘন্টা ঘুমায় পড়ে এইরকম ইনফরমেশন দরকার, তাহলে তুমি অবশ্যই কি করবা, এই গুগল ফর্মটা স্টুডেন্টদেরকেই দিবা। তারপর তোমার যদি কখনো মনে হয় যে টিচারদের ইনফরমেশন দরকার, তখন হয়তো টিচারকে গুগল ফর্ম মেইল করে দিলা। ওকে, সো এটা হচ্ছে প্রত্যেক অর্গানাইজেশনের জন্য কিছু ইনফরমেশন গ্যাদারিং ফলো থাকে আর কি, যে একটা ফ্লো থাকে, এই ফ্লোতে গেলে আমি ইনফরমেশন পাবো। বুঝাইতে পারছি এই তিনটা জিনিস আমি? ফার্স্ট হচ্ছে সোর্স আইডেন্টিফিকেশন, সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাইড সোর্সগুলো আইডেন্টিফাই হওয়ার পর আমার ইনফরমেশন গ্যাদারিং টেকনিক অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে কোন ফ্লোতে যাব আর কি, সেটা লেখা। আপনারা একটু 1 মিনিট লাইনে থাকুন। স্লাইড দেখা যাচ্ছে কি এখন? জি স্যার। ওকে, তারপর দেখো যে ইনফরমেশন সোর্স, এখানে দেখো এটা তো স্ট্র্যাটেজি গুলো বললাম। তারপর দেখো যে ইনফরমেশন সোর্স গুলো কে কে হতে পারে। একটা সিস্টেমের ইউজার, তারা ইনফরমেশনের সোর্স হতে পারে। লাইক এমন হইলো যে তুমি হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গেলা সিকিউরিটি বিষয়ে কিছু জানতে, তখন কিন্তু টিচারদের কাছে গেলে হবে না, তোমাকে কোথায় যেতে হবে, এই সিস্টেমে যারা সিকিউরিটি দিয়ে দেয়, লাইক ওই যে বেসমেন্টে আছে না, যেখানে গেলে আর কি তোমার কার্ড চেক করে বা আদার্স কিছু, সো ওখানে গেলে ওদের কাছ থেকে পাবা। সো তারাও কিন্তু ড্যাফোডিল সিস্টেমের ইউজার। ওকে, তুমি যদি এখন টিচারের কোনো ইনফরমেশন জানতে জানতে চাও, তাহলে তোমাকে হয়তো ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে, কিন্তু টিচার বলো, সিকিউরিটি ম্যানেজমেন্ট বলো, নর্মাল কর্মচারী বলো, সবাই কিন্তু ড্যাফোডিল সিস্টেমের আওতায়। সো ইউজারও কিন্তু ইনফরমেশনের সোর্স হতে পারে। ওকে, তারপর দেখো যে আর কি হইতে পারে, যে ডিরেক্ট পার্সন, যাদেরকে ইউজার বলতেছি আমি, সো পার্সন গুলো আমার সিস্টেমের আর কি ইনফরমেশন সোর্স হইতে পারে। তারপর কেউ যদি ডকুমেন্ট দেখতে চায়, লাইক কোনো ফর্ম বা ডকুমেন্ট, বিভিন্ন অর্গানাইজেশনে তো ফর্ম বা ডকুমেন্ট ইউজ হয়। লাইক ধরো ড্যাফোডিলকে তোমরা স্মার্ট ইউনিভার্সিটি বলতেছো আইটির দিক দিয়ে, কিন্তু এর মানে এই কি যে সবকিছুই কাগজ বা ফর্ম শূন্য? এরকম কি হয়? বলো দেখি। না স্যার। হ্যাঁ, মানে কিছু না কিছু ডকুমেন্ট তারা রাখে, ফিজিক্যাল ডকুমেন্ট, সো সেটাও একটা তোমার সোর্স হইতে পারে। তারপর তোমরা ভর্তি হওয়ার সময় কিন্তু তোমাদের কাছে আহ, আহ, একটা রুল বুক হোক বা কোনো ম্যানুয়াল হোক দিয়ে দিচ্ছিল না, যে কোন ডিপার্টমেন্টের কস্ট কেমন, বা এরকম কিছু বুক দিয়ে দেয় না ভর্তি হওয়ার সময়? সো সেটাও জি কিন্তু স্যার। একটা, হ্যাঁ সেটাও কিন্তু তোমার একটা ইনফরমেশন সোর্স, যেটাকে বলতেছি দেখো প্রসিডিউর ম্যানুয়াল বা রুল বুক। একটা অর্গানাইজেশনে এরকম থাকতেই পারে, এইগুলো সোর্স হতে পারে। তারপর হয়তো বাৎসরিক একটা রিপোর্ট তোমার দরকার, তো সেটাকেও, রিপোর্টটাও তোমার হচ্ছে অর্গানাইজেশনের একটা সোর্স। তারপর আসি কম্পিউটিং ডিভাইসে, ধরো ডেটাবেজে, অনলাইনে ধরো তোমার একটা ইনফরমেশন দরকার যেটা কিনা ফিজিক্যাল ডকুমেন্ট নাই, কিন্তু ড্যাফোডিলের সার্ভারে সেটা আছে বা কোনো সাইটে আছে, তখন কি করা যায়, ওই সাইটে ঢুকে পার্টিকুলার ওই ডকুমেন্টটা তোমাকে প্রিন্ট করে দিল। দ্যাট মিনস এক্সিস্টিং কম্পিউটার প্রোগ্রামস, দ্যাট মিনস এটা ডেটাবেজ হইতে পারে, ডেটাবেজের ইনফরমেশন হইতে পারে। সো এগুলো কিন্তু তোমার ইনফরমেশন সোর্স। এই বুঝাইতে পারছি তোমাদের? আচ্ছা, জি স্যার। তারপরে এমন হইলো যে
ইন্টারভিউ করে তুমি ইম্পর্টেন্ট কোনো কিছু নিলে, ধরো ড্যাফোডিলে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, লাইক সেটা হ্যারাসমেন্ট হোক বা আদার কিছু হোক, তখন বাইরের থেকে রিপোর্টাররা এসে কি করবে? যদি বিষয়টা টিচারদের কাছ থেকে যাওয়ার মানে জানার গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে ইন্টারভিউ হবে কার উপর? টিচারদের উপর। যদি স্টুডেন্টদের কাছ থেকে জানার কিছু হয়ে থাকে, সো ইন্টারভিউটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট অফ গ্যাদারিং ইনফরমেশন সোর্সেস। ওকে, তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় চার্ট দেয়া থাকে। চার্ট বলতে তোমরা বোঝো যে দেখবা গুগল ম্যাপ আছে না, দিস ইজ চার্ট। কিন্তু ড্যাফোডিলকে সে মানে যে কোনো এক ইউজার চেনেই না, সে ঢুকে কি করবে? সে একটা চার্ট খুঁজবে যে কোন পথ দিয়ে স্কলার গার্ডেন টুতে যাওয়া যায়, একাডেমিক এবি ফোরে কোন দিক দিয়ে যাওয়া যায়, কোথায় কি অবস্থিত। এই চার্টটা তার কাছে কি একটা ইনফরমেশন সোর্সের মতো না? জি স্যার। হ্যাঁ, সো সেটাও কিন্তু আমার হইতে পারে। তারপর হচ্ছে এমন হইলো যে আহ, ওই সিস্টেমটা কে অপারেট করতেছে, তাদের কাছ থেকেও, যেমন লাইন ম্যানেজার সব থেকে নিচের পার্ট ছিল না? লাইন ম্যানেজার, তার উপরে ছিল মিড লেভেল ম্যানেজমেন্ট, তার উপরে ছিল টপ ম্যানেজমেন্ট। সো হয়তো কোনো একজন ব্যক্তি ড্যাফোডিলে প্রবেশ করেই তোমাকে গার্ডকে আস্ক করলো যে এই পথটা কোন দিকে, সে কিন্তু বলে দিল। সে কিন্তু ডিরেক্ট গিয়ে ভিসি স্যারকে বলবে না যে আমি এখানে যাব, এইটা কোথায়। কেননা সে তো টপ লেভেলে যাইতে গেলে ওকে চেন অফ কমান্ড মেনটেন করে যেতে হবে। সো লাইন ম্যানেজিং এ যারা থাকে তারাও কিন্তু মানে কি বলে ইনফরমেশন সোর্স হয়ে যাইতে পারে। ওকে, আচ্ছা, আমি ড্যাফোডিলের উদাহরণ বারবার দেওয়ার একটাই কারণ যে এটা যেহেতু থিওরিটিক্যাল কোর্স, আমার মনে হয় রিয়েল লাইফ এক্সাম্পল দেয়াই বেটার হবে, যেটার সাথে আমরা অভ্যস্ত। কারণ তোমরা ড্যাফোডিলের সাথে অভ্যস্ত, ড্যাফোডিলের আনাচে কানাচে সব বিষয়ে জানো। এই কারণে কিন্তু আমি বারবার এই সিস্টেমের উদাহরণটাই দিচ্ছি। তুমি আউটসাইড সিস্টেমের উদাহরণকেও কনসিডার করতে পারো। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে যদি তোমাকে বলে যে ইনফরমেশন সোর্স কি হতে পারে, জাস্ট এগুলো বললেই হবে আর কি। নিচে দুইটা লাইন আছে, এগুলো আমি পড়লাম না, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। ওকে, এখন দেখো যে ইনফরমেশন সোর্স দেখলাম, এখন আমি দেখবো যে ইনফরমেশন গ্যাদারিং টুলস মানে কি কি টুল ইউজ করে বা কি কি প্রসেস ইউজ করে আমি ইনফরমেশনটা গ্যাদার করতে পারি। ফার্স্ট অফ হচ্ছে, এই যে দেখো এটার কথা আমি বলে ফেলছি অলরেডি, যে তুমি একটা পার্টিকুলার লিটারেচার বা প্রসিডিউর বা ফর্ম ইউজ করে কি করতে পারো, এই ইনফরমেশনটা গ্যাদার করতে পারো। সো সেখানে হচ্ছে গুগল ফর্ম হতে পারে, নর্মাল নর্মাল কোনো ফর্ম হতে পারে, বা কোনো একটা প্রসিডিউর ভিতর গিয়ে তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারো। সো এইটা একটা আর কি টেকনিক, ইনফরমেশন গ্যাদারিং টুলের ভিতরে এটা একটা পড়ে যায়, যে রিভিউ অফ লিটারেচার অর প্রসিডিউরস অ্যান্ড ফর্মস। ওকে, আবার এমন হইতে পারে যে অন সাইট অবজারভেশন। অন সাইট অবজারভেশনটা বিষয়টা কি রকম, যে তুমি শুধু একাই গেলে তুমি নিজের জ্ঞানে যেগুলো অবজার্ভ করে আসছো, তুমি কারো কাছ থেকে শুনলা না, তুমি ড্যাফোডিলের ভিতর প্রবেশ করে একটা বোর্ড দেখে তুমি যা যা বোঝো তুমি বুঝলা, কাউরে আক্স করলা না, এটাকে বলা হচ্ছে অন সাইট অবজারভেশন। ওকে, আচ্ছা, তারপর দেখো যে ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনারি। ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনারি হচ্ছে তুমি গেলে, তুমি কাউরে ইন্টারভিউ নিলে, দ্যাট মিন্স তুমি কাউকে কোশ্চেন ছুড়ে দিলে, সে কিছু রিপ্লাই দিল, তার রিপ্লাই সত্য না মিথ্যা এটা যাচাইয়ের উপর তুমি একটা ইন ফিউচারে ডিসিশন নিতে পারো। ওকে, সো এই তিনটাই হচ্ছে আমার ইনফরমেশন গ্যাদারিং টুল। ক্লিয়ার বিষয়টা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখবো যে রিভিউ অফ লিটারেচার প্রসিডিউর অ্যান্ড ফর্মস, এই জিনিসটা যেহেতু ইনফরমেশন গ্যাদারিং একটা টুল, তাহলে এর ভিতর বা এই টুলটা ইউজ করে আমি কি কি কোশ্চেন জানতে চাওয়া হয় একটা সিস্টেম সম্বন্ধে। তার ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ইউজেস দ্য ফর্ম, কে ফর্মটা ইউজ করছে। লাইক আমি তোমাকে বললাম যে তুমি স্টুডেন্টদের সকল তথ্য কালেক্ট করো, তুমি অবশ্যই ওই ফর্মটা টিচারকে দিবা না, দিবা কি বলো? আমি যেহেতু স্টুডেন্টদের কথা বলছি, তুমি কিন্তু ফর্মটা স্টুডেন্টকেই দিবা, তাদের কাছ থেকে ইনফরমেশন নিবা। ওকে, সো ওইটাই বলা আছে হু ইউজেস দ্য ফর্ম, কে এই ফর্মটা ইউজ করবে,
তারপর হচ্ছে হাউ ইম্পর্টেন্ট আর দে টু দ্য ইউজার্স, মানে ইউজারের কাছে এটা কেন ইম্পর্টেন্ট, আমি যে এই ফর্মটা দিচ্ছি ইনফরমেশনের জন্য, স্টুডেন্ট কেন এটা ফিল আপ করবে। ওকে, সেইটা আর কি এই টুলের ভিতর পড়ে যায়। তারপর ডু দ্য ফর্মস ইনক্লুড অল দ্য নেসেসারি ইনফরমেশন, মানে আমি যে ফর্মটা দিয়েছি সেটা কি সকল প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করার মতো উপযুক্ত, বা আমার যতগুলো ইনফরমেশন দরকার সবগুলোকে আমি ওই ফর্মে সেট করে দিছি কিনা, এটাও একটা বিষয়। তারপর হচ্ছে এমন হইলো যে আহ, তুমি অলরেডি ফর্ম ক্রিয়েট করছো, সেখানে মনে হইলো যে আহ, আমার একটা জিনিস অ্যাড করা বাকি আছে, আরো ইনফরমেশন চাওয়ার বাকি আছে, তখন তুমি এই যে কোনো আইটেম প্রয়োজনে ডিলিট করতে পারো বা অ্যাড করতে পারো। দেখো হট আইটেম শুড বি অ্যাডেড অর ডিলিটেড, যে কোন ধরনের আইটেম আবার ডিলিট করতে হবে। যেমন তুমি সেনসিটিভ কোনো অ্যান্সার স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাচ্ছ, সো এইটা যদি কোনো আইনের বিরুদ্ধে পড়ে যায়, তখন তুমি এটাকে কি করবা, ডিসিশন নিয়ে ফেলবা যে না, এই ইনফরমেশন স্টুডেন্টদের কাছ থেকে চাওয়া উচিত না, আমাকে এটা ডিলিট করতে হবে। বুঝাইতে পারছি? जी सर। হ্যাঁ, সিমিলারলি কতগুলো ডিপার্টমেন্ট এই এক্সিস্টিং ফর্মটা রিসিভ করবে, কেন করবে তারা। তারপর হচ্ছে হাউ রিডেবল অ্যান্ড ইজি টু ফলো ইন দ্য ফর্ম, এমন হলো তুমি এমন ভাবে ফর্মটা দিছো, যারা ফিল আপ করবে তারা হচ্ছে ওইটা পড়তেই বিরক্ত হয়ে গেছে। হইতে পারে না, তুমি হয়তো কারো কাছে বলতে চাইছো যে আহ, আপনার কারেন্ট এজ কত, ফর্মে এরকম লেখা আছে, এই জিনিসটাকে তুমি 5 লাইনে বানাইছো। ওকে, তাহলে হয়তো সে ইজি কোশ্চেন মানে ইজি ফরম্যাটটা বাদ দিয়ে তুমি একটু হার্ড ভাবে দিছো, যেটা কিনা ইউজারের কাছে রিডেবলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু উইলিংনেস দেখাবে না, সে ইচ্ছা দেখাবে না এটা পূরণ করার। সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে হাউ রিডেবল অ্যান্ড ইজি টু ফলো ইন দ্য ফর্ম, যে আমি যে ফর্মটা দিছি এটা কতটুকু রিডেবল, এবার কতটুকু ইজি আর কি। ওকে, এই তোমরা কি এটা বুঝতে পারছো রিভিউ অফ লিটারেচার প্রসিডিউরস এন্ড ফর্মটা, যে এই টুলের ভিতর কি কি ইনফরমেশন চাওয়া হয়? আরো কোনো কোশ্চেন না থাকলে নেক্সট পেজে যাই আমি। এখন দেখো সেকেন্ড টুল অন সাইট অবজারভেশন। এটার আগে আমি একটা জিনিস উদাহরণ দিই রিয়েল লাইফ, সেটা হচ্ছে ধরো তুমি হচ্ছে ইকোনমিক সিস্টেমে কাজ করো, ইকোনমিক বলবো না, ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্রের কোনো একটা অধিদপ্তরে তুমি আসো। তোমাকে বলা হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা বনে গিয়ে দেখবা ওখানকার প্রাণীদের অবস্থা কি। তখন তুমি বনে তুমি গেলে, এখন প্রাণী কি তোমাকে উত্তর দিবে? বলো দেখি, প্রাণী কি কথা বলতে পারে? সে কি তোমাকে ना উত্তর सर। দিবে? দিবে না। দ্যাট মিনস কিন্তু তোমাকে কিন্তু প্রাণীর সম্বন্ধে একটা ফাইনাল রিপোর্ট করতে হবে, যে ওই বনে প্রাণী বা প্রাণীকুলগুলো কেমন অবস্থায় আছে। তখন তোমাকে ওই বনে গিয়ে দেখতে হবে একটা প্রাণী বেঁচে থাকার জন্য পিওর ওয়াটার আছে কিনা, আশেপাশে জলাধার আছে কিনা, এটা দেখতে হবে। সো তুমি জলাধার পেয়ে গেছো, কথার কথা, ইভেন ওই জলাধারের পানি বিশুদ্ধ, তখন তুমি কি ডিসিশন নিবা, যে হ্যাঁ প্রাণীর জন্য এটা উপযুক্ত। তখন আরো একটা চিন্তা আসবে না, যে প্রাণী যে আহ, উদ্ভিদের ফল বা অনেক কিছু উদ্ভিদের লতা পাতায় খেয়ে থাকতেছে কিনা, সেগুলো প্লান্ট রেটটা কেমন, এটাও কি তোমার কনসিডারে আসবে না তখন? जी सर। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু কারো কাছ থেকে উত্তর পাচ্ছ না, নিজেই একটা পার্টিকুলার প্লেসে গিয়ে নিজেই নিজেকে কোশ্চেন করতেছো, ইভেন নিজের ভিতর থেকে অ্যান্সার মানে আশেপাশের পরিবেশ থেকে অ্যান্সারটা আসতেছে, কোনো পার্সন তোমাকে রিপ্লাই দিচ্ছে না। ওকে, দিস ইজ কল্ড অন সাইট অবজারভেশন। ক্লিয়ার বিষয়টা? यस सर। যেমন তুমি একটা ক্লাসে ঢুকলে, ঢোকার পর টিচার তোমাকে কেমন পড়াচ্ছে, তুমি টিচারকে মুখের ওপর বলতে পারতেছো না স্যার আপনি কিন্তু ভালো পড়ান বা খারাপ পড়ান, কিন্তু তার পড়ানোর কোয়ালিটি দেখে তুমি একটা ধারণা নিলে যে আমি নেক্সট ক্লাসে আসা উচিত কি উচিত না। ওকে, দিস ইজ কল্ড অন সাইট অবজারভেশন। ক্লিয়ার? আমার মনে হয় যে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো যে অন সাইট অবজারভেশনটা কি জিনিস। ওকে, তো এই অ্যান্সার, এই যে এই কোশ্চেনগুলো অনসাইট অবজারভেশনে থাকে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মতো কোনো পার্সন থাকে না, তুমি নিজেই নিজে মানে উত্তর পেয়ে যাও ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ওকে, যে হোয়াট কাইন্ড অফ দ্য সিস্টেম ইজ ইট, মানে এই সিস্টেমটা কেমন,
আমি যে বনের উদাহরণটা দিলাম, ওকে, ফরেস্টের উদাহরণ দিলাম। সো তুমি ফরেস্টে গিয়ে দেখলা যে এই ফরেস্ট মানে এই ইকোসিস্টেমটা কেমন, যে এই ইকোসিস্টেমটা কি কাজ করে, তারপর হু রানস দ্য সিস্টেম। ফরেস্টে গেলে তাহলে ওই ফরেস্টের ইকোসিস্টেমটা কে রান করে? প্রাণী, উদ্ভিদ, তাই না? এরাই তো রান করে। তো এই বিষয়গুলো চলে আসে। তারপর ওই সিস্টেমটা হয়তো পিপল বা মানুষজনের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তারপর তার কোনো হিস্ট্রি আছে কিনা, এই সিস্টেম এটা কিভাবে গড়ে উঠছে, তারপর সে কোন কোন স্টেপের ভিতর দিয়ে প্রেজেন্ট স্টেটে চলে আসছে বা ডেভেলপমেন্ট স্টেটে চলে আসছে বা আসা যায়। ওকে, ইভেন তুমি যে সিস্টেমটা ভিজিট করছো সেটা যেহেতু নিজে নিজেই অ্যান্সার পেয়ে গেছো, সো এটা আদার সিস্টেমের সাথে তুমি কিভাবে কম্পেয়ার করবা, বা এই বিষয়গুলো কিন্তু অনসাইট অবজারভেশনের কোশ্চেন। ক্লিয়ার? এখন দেখো, অনসাইট অবজারভেশনের কিন্তু অসুবিধাও আছে। বুঝতে পারছো কি অসুবিধা, বলো দেখি। অনসাইট অবজারভেশনের অসুবিধা আছে, কি অসুবিধা বলে তুমি মনে করো? স্যার, অনসাইট অবজারভেশন যদি আমি করে কোনো সিস্টেমের ইনফরমেশন গ্যাদার করি তাহলে এই সমস্যা হইতে পারে বা এই ইনফরমেশনটা ল্যাক থেকে যায়, বলো দেখি। ধারণার কারণে তো পারফেক্ট অ্যান্সারটা নেওয়া হ্যাঁ, হচ্ছে। এক্স্যাক্টলি, যে আহ, আমি ফার্স্ট ক্লাসে ঢুকে একটা টিচারকে জাজমেন্ট করলাম, সেটা আমার ঠিক না হইতে পারে, তাকে জাজমেন্টের জন্য আরো 2-4টা ক্লাস করা উচিত। তো এটা একটা হতে পারে যে, ধরো এমন হলো তুমি যেদিন ক্লাস করতে গেছো ওই দিন হয়তো টিচারের মুড ভালো নাই, সে সামহাও ভালোভাবে কিছু ডেলিভারি দিতে পারলো না, এই ভুল হতে পারে না? তো তুমি একটা ক্লাস করে তার ক্লাস না করার ডিসিশন নিলা, পরে কিন্তু দেখলা যে সে ভালো পড়াচ্ছে। সো এই যে অনসাইট অবজারভেশনের এটাই ফল্ট। তারপর ফরেস্টের যে উদাহরণটা দিলাম আমি, যে তুমি কোনো মানে বনে গেলা, যাওয়ার পর দেখা গেল সব নেসেসারি এলিমেন্ট গুলোই তুমি অবজার্ভ করছো, খুব ইম্পর্টেন্ট কোনো এলিমেন্টকে তুমি ছেড়ে আসছো যেটা কিনা ওর আওতায় আনো নাই তুমি, যে ওই জিনিসটা তোমার এই ফরেস্টের ইকোসিস্টেমকে চেঞ্জ করে দিতে পারে, সেইটা তুমি অবজারভেশনেই আনো নাই। হইতে পারে না এরকম? যেহেতু জি তুমি স্যার। কারো কাছ থেকে কোশ্চেনারি করতেছো না, অনসাইট অবজারভেশন মানে তুমি নিজে নিজেই অ্যান্সার পাচ্ছ আর কি। ওকে, সো এই প্রবলেমটাকেই লিখবা, এখানে অনেক কথা আছে, আশা করি তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা। যে এই যে থার্ড লাইনটা দেখো, যে অবজারভেশন আর সাবজেক্ট টু ইরোর ডিউ টু দ্য অবজারভার্স মিস ইন্টারপ্রিটেশন, মানে তোমার নিজের ভুলের কারণেই বা যে অনসাইট অবজারভেশন করবে তার মিস ইন্টারপ্রিটেশনের কারণেই কি হইতে পারে, প্রবলেম অ্যারাইজ হইতে পারে। ওকে, আচ্ছা। তারপর এমনও হইতে পারে যে তোমার লং টাইম লেগে যেতে পারে, এই যে দেখো যে লং আওয়ার্স আর অফেন স্পেন্ট ইন দ্য অ্যাটেম্প্ট টু অবজার্ভ স্পেসিফিক অন টাইম অ্যাক্টিভিটিস অর ইভেন্টস। যেমন হইলো যে তুমি ফরেস্টে গেলা, তোমার কাছে চিন্তার বিষয় যে এখানে বাঘ আছে কিনা এটা তুমি দেখতে চাও, তুমি হয়তো 2 ঘন্টা পর 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভাবলা যে না, বাঘ তো আসে না, তার মানে এই ইকোসিস্টেমে বাঘ নাই। কিন্তু বাঘ কিন্তু 3 ঘন্টা পর আসতেই পারে, পারে না? এরকম হইতে পারে না? তো তোমার কিন্তু তাহলে পারসেপশনটা ভুল হয়ে গেল। তো তোমাকে এখন বাঘ দেখার জন্য কি করতে হবে? হয়তো 1 দিন 1 রাত থাকা লাগবে। তো এটা লং টাইম না? জি স্যার। হ্যাঁ, সো এইটাই আর কি অনসাইট অবজারভেশন। আচ্ছা, তারপর থার্ড একটা টুলস হচ্ছে ইন্টারভিউ। যে আসলে ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনারি দুইটা আলাদা জিনিস, কিন্তু এক টার্মে ধরা হয় যে ইন্টারভিউ। ইন্টারভিউ হলে তো সেখানে কোশ্চেন থাকবেই। ওকে, সো ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারি। ইভেন এই তিনটা যে আমি টুল পড়তেছি এর ভিতর থার্ড টুলটা ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইফেক্টফুল। যে ইন্টারভিউ নিচ্ছি, যে ইন্টারভিউ নিলে হয় কি, সত্যতা যাচাই হয়। ওকে, তোমার কাছে কারো মুখের এক্সপ্রেশন দেখে মনে হইলো এই মিথ্যা কথা বলতেছে, তুমি আর একজনের কাছে গেলা, তাকে সেম কোশ্চেন করে অ্যান্সার গুলো পেয়ে গেলা। ওকে, তারপর ধরো আমাদের জব দেওয়ার বিষয়ে, যে আমরা কোন স্যার, আমরা ভিসি স্যার থাকে, ডিন স্যার থাকে, তারপর ডক্টর সবুর খান স্যার থাকে, এনারা থাকে আর কি নিয়োগের সময়। তো তারা কিন্তু আমাদের দিকে বিভিন্নভাবে অবজার্ভ চালায়। কিরকম অবজার্ভ? ধরো
তারা আমাদের অ্যাটিটিউড দেখে, যে তারপর কথা বলার স্টাইল দেখে, যে ইউনিভার্সিটি পর্যায়ে পড়ানোর জন্য অ্যাপ্লাই করছে, তাহলে হাউ মাচ হি লার্ন নো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন, মানে সে কতটুকু ইংলিশ জানে, ইংলিশের ফ্লুয়েন্সি কেমন। হয়তো আর একজন আমাকে খেয়াল করতেছে যে তার হচ্ছে ফিটনেস ঠিক আছে কিনা, তারপর কথা বলার যে ফ্লুয়েন্সি এটা ঠিক আছে কিনা। তারপর কেউ হয়তো আমার চোখের দিক তাকাচ্ছে, ফেসের দিক তাকাচ্ছে, যে আমার সামনে এখনই নার্ভাস হচ্ছে কিনা, যদি এখনই নার্ভাস হয় তাহলে তো ছাত্র পড়াতে পারবে না। এইরকম অনেক কিছু তারা বিবেচনা করতে পারে না। জি স্যার। হ্যাঁ, তারা কিন্তু অনসাইট অবজারভেশন করতে যে বুঝিও, কিন্তু যে আমাকে আক্স করে নিবে, যে আমাকে হয়তো জিজ্ঞেস করা হলো যে হুইচ ইউনিভার্সিটি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, যে কোন ইউনিভার্সিটি থেকে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তখন তো আমাকে এটার কোনো অ্যান্সার দিতে হয় যে আমি কুয়েট থেকে পড়ছি বা অমুক জায়গা থেকে পড়ছি। তো আমাকে যে কোশ্চেনটা ছুড়ে দিল এবং অ্যান্সার পেয়ে গেল, সো দিস ইজ ইন্টারভিউ। ওকে, কিন্তু আশেপাশেরও যারা আমাকে কোশ্চেন করতেছে না, জাস্ট আমার ফেস ভ্যালু দেখতেছে বা আমাদের চলাফেরা দেখতেছে, দিস ইজ কল্ড অনসাইট অবজারভেশন। ওকে, সো তুমি যখন কোশ্চেনারি করবা বা ইন্টারভিউ এন্ড কোশ্চেনারি স্টেপে যাবা, সেখানে কিন্তু এক প্রকারের অনসাইট অবজারভেশনটা হয়ে যায়। বুঝাইতে পারছি? জাস্ট যদি তোমাকে কোশ্চেন ছুড়িয়ে দেওয়া হয় এবং তার কাছ থেকে অ্যান্সার নেওয়া হয়, তাহলে তবেই দিস ইজ কল্ড ইন্টারভিউ এন্ড কোশ্চেনারি স্টেপ। ওকে, কিন্তু এর ভিতর কিন্তু অনসাইট অবজারভেশনে লুকিয়ে আছে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তার মানে ইন্টারভিউটাই হচ্ছে বেস্ট অপশন, যেখানে আর কি অবশ্যই অ্যাডভান্টেজ আছে। কি টাইপ, মানে এই যে দেখো যে উপরে সংজ্ঞা আছে যে ইট ইজ এ ফেস টু ফেস ইন্টারপার্সোনাল রোল সিচুয়েশন, মানে ফেস টু ফেসে আর কি ইন্টারভিউ হয়, এটা আমরা সবাই জানি। আর এখানে কিছু কোশ্চেন আস্ক করা হয় ফ্রিকোয়েন্টলি, যে আস্ক কোশ্চেন টু অ্যানাদার পারসন, যে এক মানে আর একজনকে, কেউ একজন আর একজনকে কোশ্চেন করে, তারপর সেখান থেকে ইনফরমেশন গেদার করে। ওকে, তারপরে অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ এ সুপিরিয়র টেকনিক ইউজড ফর এক্সপ্লোরিং এরিয়াস। তুমি পার্টিকুলার কোনো এরিয়া সম্বন্ধে জানতে চাও, তাহলে ওই এরিয়াতে যারা কর্মরত আছে বা ওই সিস্টেমে যারা কর্মরত আছে তাদেরকে তুমি কোশ্চেন করো এবং অ্যান্সার নাও। এই কারণে এটা সুপিরিয়র টেকনিক, মানে যে তিনটা টুল আছে তার ভিতরে এটাই সুপিরিয়র। ওকে, ভালো। তারপর এটা কি দেয়, যে তুমি যে ইনফরমেশন নিচ্ছ এটার একটা ভ্যালিডিটি দেয়, যে সত্যতা, যে ইট অফার্স বেটার অপরচুনিটি টু এভালুয়েট দ্য ভ্যালিডিটি অফ দ্য ইনফরমেশন গেদার। যে ইনফরমেশন আমি গ্যাদার করছি তার ভ্যালিডেশনটা বা কতটুকু সত্য, এটা যে ইন্টারভিউ নেয় সেও বুঝতে পারে, কারণ যে মিথ্যা বলে তার ফেস দেখলে বোঝা যায়। কিন্তু আমি যদি ফোন করলে তোমাকে বলতাম যে এটা কি সত্য কিনা, তখন তুমি মিথ্যা বললে আমি বুঝতে পারতাম না, কেননা তোমার মুখের এক্সপ্রেশন আমার কাছে ভিজুয়ালাইজ না। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, যে ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নেয় সে শুধু বলেই না, মানে মানে সে অবজার্ভ করে এরকম যে কিভাবে বলতিছে, কি বলতিছে দুটোই অবজার্ভ করে। আমি যদি ফোন কলে শুনি তাহলে কি বলতিছো এটাই শুনতে পারবো, কিভাবে তুমি বলতিছো এটা আমি শুনতে পারবো না। যে এই কথাটা তোমার বলার সময় মুখের ভঙ্গিমা কেমন হবে এটা আমি জানি না। ওকে, দেখো, দ্য ইন্টারভিউয়ার ক্যান অবজার্ভ নট অনলি হোয়াট দে সে বাট হাউ দে সে। ওকে, যে কি বলতিছে এটাই শুধু দেখে না, কিভাবে বলতিছে এটাও দেখে। ওকে, তারপর দেখো ইট ইজ অ্যান ইফেক্টিভ টেকনিক্স ফর ইলিসাইটিং ইনফরমেশন অ্যাবাউট কমপ্লেক্স সাবজেক্ট। কমপ্লেক্স সাবজেক্ট বলতে হয়তো তোমার সিম্পল ইনফরমেশন গ্যাদার করার জন্য অনসাইট ইনফরমেশনই যথেষ্ট, কিন্তু যদি কমপ্লেক্স সাবজেক্টের দরকার হয় বা কমপ্লেক্স একটা সিচুয়েশন ঘটে গেছে, ইনসিডেন্ট, তখন কিন্তু তোমাকে অবশ্যই কোশ্চেনারি করতে হবে। ওকে, আমাকে যদি কেউ আস্ক করে ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কেমন, ওকে, তাহলে হয়তো আমি মুখে তাকে ২-৪ কথায় উত্তর দিব। কিন্তু সে যদি আরো ১০ জনের কাছে শোনে যে এই অবস্থা, কেউ ভালো বলল, কেউ খারাপ বলল, তখন কিন্তু সে ফেস টু ফেস এসে কথা বলবে। তাই নয় কি? তার মানে সিচুয়েশনটা যখন কমপ্লেক্স হয়ে যায়, তখন আর কি ইন্টারভিউ ইজ গুড স্টেপ টু অ্যাকোয়ারিং নলেজ। ক্লিয়ার? জি স্যার। ওকে,
তারপর ইন্টারভিউর একটা ড্রব্যাকস আছে, সেই ড্রব্যাকটা হচ্ছে ধরো আহ, যাকে ইন্টারভিউ মানে যে ইন্টারভিউ দিবে তাকে একটু লং প্রিপারেশন টাইম নিতে হয়, বা যে ইন্টারভিউর আয়োজন করবে তাকেও বিভিন্ন স্টেপের ভিতর দিয়ে যেতে হয়। লাইক আমাদের যখন টিচার নিয়োগ হয় ড্যাফোডিলে, তোমরা জানো কি না, 3টা স্টেপের ভিতর দিয়ে হয়। ফার্স্ট হচ্ছে তোমাকে রিটেন টিকাতে হবে, টিকতে হবে। দেন রিটেন টিকলে তোমাদের মাঝে বা যারা বড় বড় পর্যায়ে আছে লাইক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর, তাদের সামনে কোনো একটা টপিকের উপর ক্লাস নিতে হবে। তারা যদি বুঝতে পারে যে না, এ স্টুডেন্টদেরকে বোঝাতে পারবে বা এর নিজেরই ফিল্ডগুলো ক্লিয়ার না, এ পারবে না, হি ইজ নট সুইটেবল ফর দিস পোস্ট, ওকে। সো তারা কিন্তু, সো এগুলো অনেক স্টেপ না, যে একদিন তোমাকে রিটেনের জন্য ডাকা হচ্ছে, আরেকদিন ভাইবার জন্য, আর একদিন হয়তো ডেমো ক্লাসের জন্য। সো এগুলো লং প্রসেস না, তারপরে এই 3টা প্রসেস পর তোমাকে এমপ্লয়ি হিসেবে তারা নিবে। সো ইন্টারভিউ কিন্তু একটু লং প্রসেস, এটা হচ্ছে ড্রব্যাক। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন একটা ইন্টারভিউ তুমি অ্যারেঞ্জ করবে, তাহলে এর প্ল্যানিংটা কি হবে? ফার্স্ট অফ অল তুমি কাদের ইন্টারভিউ করবে তাদেরকে লিস্ট করবা, ইভেন কার পর কে ইন্টারভিউ দিবে এটা লিস্ট করবা। লাইক এইরকম হয়তো যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যখন আমরা ইন্টারভিউ দিতে যাই, তখন কিন্তু একসাথে সবার ইন্টারভিউ নেওয়া হয় না। কি করা হয়, জাস্ট স্টেপ টু স্টেপ, একজনকে ডাকার পর আর একজন। এখন এই লিস্টটা তারা কিভাবে করছে, হয়তো এমন হইতে পারে যে রিটেন আর ডেমো ক্লাসে যাদের মার্কস বেশি তারে সে সিরিয়ালে 1 নম্বরে রাখছে, তারপরে এমন হইতে পারে তার থেকে একটু কম মার্কস পেলে তাকে 2 নম্বরে রাখছে। সো সো ড্যাফোডিল ইউনিভার্সিটি যদি মানে টিচার নিয়োগের জন্য ইন্টারভিউ অ্যারেঞ্জ করে, তাহলে তাকে ফার্স্ট অফ অল শিওর করতে হবে যে আমি কোন পোস্টের জন্য করতেছি, কোন পিপল গুলোকে ইন্টারভিউ আনবো এবং কোন অর্ডারে তাদেরকে রাখবো, ওকে। তারপর হচ্ছে কি হবে, আহ, তাকে আমি ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর তাকে কিছু কোশ্চেন আস্ক করব আমি, যে প্ল্যান এন্ড নোট ডাউন এ লিস্ট অফ কোশ্চেন্স টু বি আস্কড। অনেক সময় দেখবা তোমরা এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে টক শো হয় না, তখন কিন্তু কোশ্চেন গুলো প্রি প্ল্যান্ড, যে আগে থেকে যে মানে যে তোমার ইন্টারভিউ নিবে বা যে চ্যানেল ইন্টারভিউটা নিচ্ছে, সে কি বিষয়ের উপর কোশ্চেন করবে, কেমন কোশ্চেন করবে, এটা আগেই কিন্তু একটা নোটে লিখে রাখে, দেখবা তোমরা, তাই না? ইন্টারভিউয়ার কি করে, যে একটা পেজে হয়তো কোশ্চেন গুলো লিখে তারপর এক এক করে ওকে ছুড়ে দেয়, যে আপনার কাছে বর্তমান দেশের অবস্থা এটা জানতে চাচ্ছি, বা সেটা যদি কোনো ফানি ইন্টারভিউ হয় তাহলে ফানি কিছু কোশ্চেন করবে, তাই না? জি স্যার। ওকে। তারপর হচ্ছে আহ, এমন হইতে পারে যে সেভারেল ইন্টারভিউস উইথ সেম পারসন মেইনলি টু ক্লিয়ারিফাই ডাউট, মানে এমন হইলো যে একই কোশ্চেন ভিন্ন ভিন্ন মানে পার্সনকে সরিয়ে দেওয়া হলো, দেখি যে এই কোশ্চেনটার অ্যান্সার এক্স্যাক্টলি কে দিতে পারে। ধরো আমি একই কোশ্চেন তোমাকে আস্ক করলাম, ক্লাসের 50 জনকে আস্ক করলাম, ফার্স্ট একজন রিপ্লাই দিল, তারটা আমার কাছে খুব কম পছন্দ হইলো, যে আরো অ্যাকুরেট হতে পারতো। তারপর আমি কি করব, তারপর হয়তো তোমাদের বলবো যে নেক্সট অন প্লিজ, হয়তো পরের জন দাঁড়ায় বলবে, সে দেখা গেল যে খুব কাছাকাছি গেছে। একটা সময়ে যদি দেখি যে খুব একজন ভালো অ্যান্সার দিচ্ছে, তাহলে ওকে আমি সাধুবাদ দিব, বা বিষয়টা ওর বলাতেই বাকি স্টুডেন্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা এটা আর কি। তারপর এইগুলো আর কি, যে ইন্টারভিউ কিভাবে প্ল্যান থাকে আর কি। তারপর হচ্ছে ইন্টারভিউ কিছু টেকনিক আছে, যে মেক অ্যাপয়েন্টমেন্ট, যে তুমি কারোর সাথে ইন্টারভিউ নিতে চাও, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে সে যদি অনেক উপর লেভেলের মানুষ হয় তারও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়। লাইক ডক্টর দেখানো, কাউন্সেলিং, দিস ইজ অ্যানাদার ইন্টারভিউ এক্সাম্পল, তাই না? যে তুমি ঢাকা বা কোনো বড় বাইরের কান্ট্রিতে যখন ডক্টর দেখাতে যাবা, তখন আগে থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউল নিতে হয়, তাই না? দেন হচ্ছে টাইমটা অ্যাসাইন করতে হয়, যে কোন সময়ে হবে, তারপর কার ইন্টারভিউ নিচ্ছি, কোন ব্যাকগ্রাউন্ডের উপর ইন্টারভিউ হবে, সেই ম্যাটেরিয়াল গুলো পড়া। তারপর হচ্ছে এই ইন্টারভিউর উদ্দেশ্যটা কি, হইতে পারে ইন্টারভিউটা রাজনৈতিক বিষয়ে, হইতে পারে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট বিষয়ে, হইতে পারে না এরকম কিছু। তারপর জি স্যার। দেখতে হবে যে আহ,
কতটা পাংচুয়াল, যার ইন্টারভিউ নিচ্ছে সে কতটা পাংচুয়াল বা কতটা অ্যাটেন্টিভ। ওকে, বা যে ইন্টারভিউ নিচ্ছে সে যেমন এমন হইতে পারে না যে আমি তোমাকে একটা কোশ্চেন করলাম, তুমি ভুলভাল উত্তর দিচ্ছ, আমি ডোন্ট কেয়ার অ্যাবাউট, আমি জানি যে এটা ভুল উত্তর দিচ্ছে, ও কিছু বলে যাক। কিন্তু যখন তুমি কারেক্ট অ্যান্সার দিব তখন কিন্তু ক্লাসের সবাই, বিষয়গুলো যারা জানে সবাই অ্যাটেন্টিভ হবে যে হ্যাঁ এ তো কাছাকাছি যাচ্ছে। কিন্তু যে একবারে টোটালি আউটসাইড অফ কনটেক্সটে যাচ্ছে তার মনোযোগ কিন্তু কেউ দিবে না, যে দূর ও ভুল বলতেছে, আমি ওর কথা শুনবো না। ওকে, তারপর এখানে বিষয়গুলো এরকম, এই কয়টা বেশ পড়ে নিতে পারবো না তোমরা? এই যে এই কয়টা লাইন পড়ে নিবা যে কি কি টেকনিক আছে আর কি। তারপর এখন দেখো লাস্ট যেটা পড়াবো তাহলে ক্লাস শেষ হবে, সেটা হচ্ছে কোশ্চেনারি। ওকে, কোশ্চেনারি বিষয়টা হচ্ছে তুমি শুধু কোশ্চেন করেই যাবা। ওকে, সো দেখো কোশ্চেনারি ইজ ইউজফুল ফর স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেকশন। তুমি কোশ্চেন করতেছো, তাকে তারটা কারেক্ট কি রং এটা জানতেছো না, নিজে নিজেই জাস্টিফাই করে, মানে বিষয়টা এরকম হলো তুমি একটা কোশ্চেনের অ্যান্সার করলে, আমি তোমাকে বললাম না যে তোমার এটা ভুল হয়েছে কারেক্ট হয়েছে। ওকে, সো এই প্রসিডিউরটা বলতে গেলে স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেকশনের ভিতর পড়ে যায়। তারপর মানে কোশ্চেনারিজ আর ইন্টারভিউর মধ্যে একটু পার্থক্য আছে, আমি আরেকবার বলি, খুব মনোযোগ দিয়ে শুনবা তোমরা। মানে ইন্টারভিউ হচ্ছে ওয়ান পারসন টু, মানে মেনি পারসন টু ওয়ান পারসন, মানে অনেকেই তোমাকে আস্ক করতে পারবে কিন্তু এট এ টাইমে একজনের সাথে তুমি কথা বলবা। বুঝতে পারছো? ধরো তুমি জবের পরীক্ষা দিতে গেছো, তোমার বোর্ডে হচ্ছে 10 জন ইন্টারভিউয়ার আছে বসে, তুমি একাই গেছো, 10 জন তো একসাথেই কোশ্চেন ছুড়ে দিবে না, দিবে কি তোমাকে বলো? নো স্যার। দিবে না কিন্তু, এট এ টাইম একজন। কিন্তু কোশ্চেনারিতে কি হয়, তোমাকে আমি একটা এমন ফর্ম দিয়ে দিলাম যেখানে শুধু কোশ্চেনই আছে, তুমি আমাকে রেসপন্স করতেছো, জাস্ট কোশ্চেনই আছে। ওকে, যেখানে কি হতে পারে দেখো, ইউজফুল হোয়েন লার্জ নাম্বার অফ পারসনস হ্যাভ টু রেসপন্ড, যখন আমার অনেক নাম্বারের মানে অনেক পিপলের রেসপন্সটা দরকার হয়। ওকে, আর কোশ্চেনারিতে অনেকে অনেক ধরনের রিপ্লাই দিয়ে চলে যায়। ওকে, অনেক সময় তোমরা ফেসবুকে পোস্ট দাও না যে বর্তমান পরিস্থিতিতে এই অবস্থা, বা অমুক সরকার আসলো, এখন আপনাদের কাছে কেমন কি মনে হয়, বা এমন হইলো যে আজকের বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এটা কতটুকু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, আপনাদের মতামত দিয়ে যাবেন, এইরকম প্রবলেম ফেস করি না আমরা? সো দিস ইজ কোশ্চেনারি। ওকে, আর কোশ্চেনারিকে বেসিক্যালি কোশ্চেনারিজ গুলো শর্ট হতে হয় যাতে যারা রেসপন্স করবে তারা যাতে বিরক্ত না হয়। ওকে, তারপর অ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিবা তোমরা। ওকে, যে ইট ইজ ইকোনমিক্যাল এন্ড রিকোয়ার্স লেস স্কিলস টু অ্যাডমিনিস্ট্রেট দেন দ্য ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য যেখানে তোমার কি করা লাগতো বলো দেখি, অনেক হাই টাইম নিত, এটা একটা ড্রব্যাক ছিল। কিন্তু তুমি যদি কোশ্চেনারি আকারে সেম জিনিসগুলো পেতে চাও তাহলে ইকোনমিক্যালি তোমার হচ্ছে কম স্কিল থাকলেই হয়। জাস্ট একটা ফর্ম দিয়ে দিলা, কোশ্চেনের অনেকগুলো সেট আপ কোশ্চেন থাকবে, বা গুগল ফর্ম দিয়ে দিলা, জাস্ট তারা অ্যান্সার করবে, তুমি অ্যান্সার পেয়ে গেলা। ওকে, যে কোশ্চেনারি যে বিষয়টা রিপিট করা লাগতেছে সেটা হচ্ছে যে এই কোশ্চেনারি ক্যান বি অ্যাডমিনিস্ট্রেটেড টু এ লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সিমুলটেনিয়াসলি, মানে স্বতঃস্ফূর্তভাবে কি করা যায়, কোশ্চেনারিতে লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল তোমাকে রেসপন্স করতে পারে। ওকে, আর কোশ্চেনারিতে কি থাকতে হবে, ইউনিফর্মিটি থাকতে হবে, একই কোশ্চেন বারবার করা যাবে না। ওকে, যে কোশ্চেনারিজ এনশিওর ইউনিফর্মিটি অফ কোশ্চেন। ওকে, আচ্ছা, আর লাস্ট হচ্ছে ইন্টারভিউ এন্ড কোশ্চেনারিজ এর মানে ধরন আছে, প্রকারভেদ, একটা হচ্ছে আনস্ট্রাকচারড আর একটা হচ্ছে স্ট্রাকচারড। ওকে, আনস্ট্রাকচারড কোনগুলো, যে তোমার হচ্ছে ইট ইজ রিলেটিভলি নন ডিরেক্টিভ ইনফরমেশন গ্যাদারিং টেকনিক। নন ডিরেক্টিভ ইনফরমেশন গ্যাদারিং বলতে কি বোঝো বলো দেখি, কেউ কি বলতে পারবা? ধরো তুমি কোশ্চেন করতে পারো, লাইক এমন হইলো যে কোশ্চেন করার কিছু লিমিট আছে না, যে তুমি হচ্ছে কোন একজন ব্যক্তির পার্সোনাল হিস্টোরি জানতে চাচ্ছ, অবশ্যই তার পারমিশন লাগবে, ঠিক কিনা?
ধরো খুবই ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছ, তখন তার কিন্তু পার্সোনাল হিস্ট্রি তে তুমি হাত দিচ্ছ, তখন তার পারমিশন অবশ্যই লাগবে। তখন তোমাকে চিন্তা করতে হবে এটা কি আইনের ভিতর পড়ে না বাহিরে পড়ে। আবার এমন কিছু কোশ্চেন আছে যেটা কিনা ফ্রিলি চাওয়া হয়। ওকে, যেমন স্টুডেন্ট সিজিপিএ, এটা জানতে কিন্তু কোনো টিচারের সমস্যা নেই, তো বাহিরের লোকেরও সমস্যা নেই। কিন্তু যখনই একটা ইউনিভার্সিটির ইনকাম জানতে চাওয়া হয়, তাহলে এটা কি বলো দেখি, এটা কি যে কেউ তোমাকে দিয়ে দিবে খুব দ্রুত এই ইনফরমেশনটা? না স্যার, এটা পার্সোনাল। হ্যাঁ, সো আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ হচ্ছে তোমার, যে দেখো এই যে সেকেন্ড লাইনটা, ইট অ্যালাউস রেসপন্স টু অ্যানসার কোশ্চেন ফ্রিলি ইন দেয়ার ওন ওয়ার্ড। যেমন আমি তোমাকে ধরো কিছু ইনফরমেশন চাইলাম, তখন কিন্তু গুরুত্বটা বেশি দিবা যে স্যার দিছে এই ফর্মটা, আমাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, মানে একটা সচেতনতা। আর তোমার বন্ধু যদি একটা ফর্ম দেয় তাহলে কি করবো? তখন মনে হবে দূর, অমুকে দিছে, একটু ফাজলামো করে আসি, আজে বাজে লিখে আসি। বিষয়টা এরকম না? তো যেখানে জি স্যার। আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ হচ্ছে সোজা কথা, যে ফ্রিলি তুমি যে রেসপন্স করবে সে নিজের ওয়ার্ডস ব্যবহার করে ফ্রিলি অ্যান্সার করতে পারবে। আর তার বিপরীতটা হচ্ছে স্ট্রাকচার্ড। ওকে, যে এক্স্যাক্টলি যে ম্যানারে আমি অ্যান্সার চাইছি ওই ম্যানারে। যেমন আমি তোমাকে বললাম যে এই শোনো, যে পরীক্ষায় এই কোশ্চেন আসলে স্লাইডে যা আছে এইভাবেই দিতে হবে, তাহলেই মার্কস দিব, না হলে দিব না। দিস ইজ স্ট্রাকচার্ড অল্টারনেটিভ। ওকে, আর যদি আমি বলি যে তোমরা একটু ফুলিয়ে ফালিয়ে লিখে আসিও, যার যা মনে হয় একটু লিখে আসিও রিলেটিভলি, সো দিস ইজ আনস্ট্রাকচার্ড। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ক্লাস এখানেই শেষ। এই ক্লোজড কোশ্চেন জিনিসটা একটু দেখে নিবা। আর হচ্ছে লাগবে না, এই যে আদার মেথড গুলো আর লাগবে না, আমি মেইন জিনিসগুলো পড়ায় ফেলছি, ইভেন এই চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, আমি জানি না তোমরা ক্লাস কেমন বুঝতে পারছো। সো মানে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে অনলাইন ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো, বা এই জিনিসটা স্যার জানতে চাচ্ছি। টপিক সহজই ছিল, বুঝতে পারছি এক্সাম্পল দেওয়ার কারণে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর আমি গতকালে এই রেকর্ড যে করতেছে, এখন রেকর্ডটা ক্লোজ করে দাও। আমি কিছু কথা বলতে চাচ্ছি যেগুলো বাইরের কথা আর কি, পড়ার বাইরের কথা।